Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 4th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। মে মাসের 1 তারিখ থেকে তোমাদের জন্য শুরু হতে চলেছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটি কম্প্রিহেন্সিভ কোর্স। এই কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো এবং নিজেদের টার্গেটের দিকে এগিয়ে যাও। আমাদের আনএকাডেমি WBPSC ক্যাটাগরিতে তোমরা এখনো যারা সাবস্ক্রিপশন নাওনি তারা চাইলে এখনই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। এখানে আমাদের কম্প্রিহেন্সিভ ম্যানারে ডিফারেন্ট কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি WBP ওয়্যারলেস অপারেটরের একটি ব্যাচ কোর্স তোমাদের জন্য আসছে, যেখানে নিলয় স্যার, অরূপ স্যার, রাজকুমার স্যার এবং দেবশ্রী স্যার একসাথে তোমাদেরকে পড়াবেন। তাই সাবস্ক্রিপশন প্রয়োজনীয় বোধ হলে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে এবং এখানে আরও একটি নিউ সেশনে তোমাদের সাথে হিস্ট্রি আমি পড়াবো। তোমাদের যদি মনে হয় ক্লাসে হিস্ট্রি সেশনস তোমাদের জন্য প্রয়োজনীয়, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। এখানে ডেইলি প্র্যাকটিস তোমরা করতে পারবে এবং আলাদা আলাদা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের সাবস্ক্রিপশন ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হবে। তাই যুক্ত থাকো, পড়তে থাকো, নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং ফ্রি ক্লাসেসগুলো করার জন্য যদি মনে হয় ডেমো সেশনস দেখবে, ডেসক্রিপশনে প্রোফাইলে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের এই সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে শেয়ার করা রয়েছে, যেটি তোমাদের সুটেবল ফিল হয় সেই সাবস্ক্রিপশনটি তোমরা বেছে নিতে পারো। আমাদের সাবস্ক্রিপশনের যে ডিসকাউন্ট সেটি 10% এখনো রয়েছে, এটি চেঞ্জ হয়ে যেতে পারে, 5% হয়ে যেতে পারে। তাই লেট না করে সাবস্ক্রিপশনটি তোমরা চাইলে করে নিতে পারো। আজকে আমরা স্লাইড অফ দি ডে একটু দেখে নেব। তো ড্যাশ ইজ আ মিলিটারি কন্ট্রোল লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এটা ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হবে। সো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে মিলিটারি কন্ট্রোল লাইনের নাম কি? ড্যাশ হচ্ছে ন্যাশনাল ডিমার্কেশন লাইন, যেটি সেপারেট করে ইন্ডিয়া কন্ট্রোল টেরিটরি ফ্রম চাইনিজ কন্ট্রোল টেরিটরি ইন সিনো ইন্ডিয়ান বর্ডার। তাহলে সিনো ইন্ডিয়ান বর্ডারে এখানে এই যে টেরিটরি ডিমার্কেশন, এটি লাইনটির নাম কি? জিএসটি ইন্ডিয়াতে কার রেকমেন্ডেশনে এখানে আমরা দেখতে পারি? বিমস্টেক এক্সিস্টেন্সে কবে আসে এবং ব্যাংকক ডিক্লারেশনের থ্রু দিয়ে এটি আসে, বাট কবে আসে? ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট IMD, কালকে আমরা পড়েছিলাম এর ফরমেশন ইয়ার কত। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দুয়ারে সরকার আউটরিচ, এটি লঞ্চ করা হয়েছে কোথাকার গভর্নমেন্টের দ্বারা এবং নিউট্রিশন মান্থ, এখানে কোন মান্থকে নিউট্রিশন মান্থ বলা হয়? সো এক্ষেত্রে আমাদের আনসারগুলো এক এক করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সো লাইন অফ কন্ট্রোল LOC, এটি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের। LOC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটি হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। তাহলে লাইন অফ কন্ট্রোল এটি হলো ইন্ডিয়া এবং পাকিস্তান, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটি হলো ইন্ডিয়া চায়না। জিএসটি এখানে বিজয় কেলকার কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়েছে। বিমস্টেক কেম ইনটু দি এক্সিস্টেন্স আমরা যদি বলি 1997 থ্রু দি ব্যাংকক ডিক্লারেশন। বিমস্টেকের ফুল ফর্ম অবশ্যই জানা থাকলে কমেন্ট করো। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটি ফরমেশন 1875। দুয়ারে সরকার আউটরিচ লঞ্চ বাই বেঙ্গল গভর্নমেন্ট। সেপ্টেম্বরকে অবজার্ভ করা হবে নিউট্রিশন মান্থ হিসেবে। সেপ্টেম্বরকে অবজার্ভ করা হবে নিউট্রিশন মান্থ হিসেবে। আমাদের আজকের আলোচনা এবার শুরু করা যাক। 5 জন সিকিউরিটি মেন এখানে তাদের মৃত্যু হয়ে গেছে সুকমা এনকাউন্টার কেসে। 400 পার্সোনাল অন কম্ব্যাটিং অপারেশন অ্যাটাক ইন ছত্তিশগড়, উইমেন অ্যামং 2 মাওয়িস্ট ডেথ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ের একটি ইস্যু এবং এখানে সুকমাতে দেখা গেছে বিভিন্ন মাওয়িস্ট অ্যাটাক আমরা দেখতে পারি। পাস্ট হিস্ট্রিতেও আমরা পাই সুকমাতে এই বিভিন্ন এক্সিস্টেন্স চলেছে। এখানকার সিকিউরিটি কোশ্চেন মার্কে এই মুহূর্তে এসে গিয়েছে। তাহলে মার্চ মাসের 23 তারিখ 2021, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 9 তারিখ 2020, মার্চ মাসের 22 তারিখ 2020, অক্টোবর মাসের 27 তারিখ 2018, মার্চ মাসের 11 তারিখ 2017। এখানে 12 জনের মৃত্যু হয়েছিল। সিআরপিএফ এর মৃত্যু হয়েছিল 2017তে 4 জন, সিআরপিএফ 18তে 17 জন এখানে প্যাট্রোলিং করতে গিয়ে মারা যান 2020 মার্চে।
একজন সাব ইন্সপেক্টর এখানে মারা যান মে মাসে, এবং 5 ডিআরজি পার্সোনাল ছত্তিশগড় পুলিশের এখানে মারা যান মার্চ মাসের 23 তারিখ 2021-এ। এবার আমরা এই মুহূর্তে এই যে সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এখান থেকে এনাদের থেকেও আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু এখানে আমরা খবর পাচ্ছি। So 5 security personnel were killed and more than 12 injured encounter in a Maoist case। তো এই মাওয়িস্ট কেসটার প্রয়োজনীয়তা কি, বা এই মাওয়িস্ট যে যারা রয়েছে মাওবাদী তাদের ডিমান্ডটা কি, তো সেটা নিয়ে আমাদের এখানে প্রশ্ন উঠেছে, এবং এই প্রশ্নকে উত্তর দেওয়ার জন্য বারে বারে জিজ্ঞাসা করা হচ্ছে। অফিসিয়াল ডেটা অনুযায়ী ছত্তিশগড় পুলিশ কম্প্রাইজিং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স বিভিন্ন যে সিআরপিএফ এর টিম, তারা কন্টিনিউ বেসিস এখানে অপারেশন যেই বিভিন্ন চলে ছত্তিশগড়ের এই মাওয়িস্ট রিজিনে এখানে চেষ্টা চরিত্র করে যান। বাট কিভাবে ভ্যারিয়াস ক্যাম্পে এই অপারেশনে 2000-এর বেশি সংখ্যক লোক থাকা সত্ত্বেও এই রকম ঘটনা ঘটতে পারে, যেটি সেই জায়গা থেকে প্রশাসনিক ক্ষমতার উপর একটি প্রশ্ন তুলেছে। তো এই যে সেকশনটিতে সিআরপিএফ পার্সোনালদের আইডেন্টিফিকেশনটিকে এখানে আরো খুব ভালোভাবে রাখতে হবে, তাদের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে প্রশ্ন উঠছে, এবং কোথাও না কোথাও এই জায়গাটি এতটা পরিমাণে উত্তক্ত হয়ে রয়েছে কেন সেটি গভর্নমেন্টের দেখবার বিষয়। নেক্সট এখানে ইসিআই রিডিউসেস ক্যাম্পেইনিং ব্যান অন আসাম মিনিস্টার হিমন্ত। তো কে কোথায় বন্ধ কি করছে সেটা আমাদের জন্য কাজের নয়, আমাদের জন্য যেটি কাজের সেটি হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে, এটি একটি অটোনোমাস কনস্টিটিউশনাল অথরিটি, যা আর্টিকেল 324-এর আওতায় আমরা জানি ইউনিয়ন অ্যান্ড স্টেট ইলেকশন প্রসেসকে নিয়ে এনারা কাজ করেন, এবং ইলেকশন কমিশনের একজন চিফ ইলেকশন কমিশনার এবং 2 আদার ইলেকশন কমিশনার থাকেন, যাদের 3 জনেরই এখানে সময়সীমা আমরা যদি দেখি, তো সেক্ষেত্রে পাওয়ার এদের যতটা থাকছে সেটা কিন্তু একই থাকছে, এবং চিফ ইলেকশন কমিশনারকে প্রেসিডেন্টের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং 6 বছরের টার্ম বা 65 বছর যেটি তাদের কাছে কাছের হয়, বা যেটি 6 ইয়ার বা 65 ইয়ার্স whichever is earlier, তা হচ্ছে গিয়ে এদের টেনিওর হয়ে থাকে। বাট আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে কোনো রকম কিন্তু টার্ম বলা নেই, তো টার্মের উল্লেখ এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নিয়ে লেখা নেই, এবং এখানে চিফ ইলেকশন কমিশনার বা আলাদা আলাদা এই যে ডিফারেন্ট পোস্টেসের মধ্যে এখানে থাকে, তো তাদেরকে এখানে অলওয়েজ একটি অথরিটেটিভ ওয়ার্ক রেগুলেট করার প্রক্রিয়া, ইলেকশনের উপর দায়িত্বভার তাদের উপর থাকে, এবং এক্ষেত্রে তারা কি রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেবল? ইয়েস, তারা রিঅ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তো এটা একটা বায়াসনেস একটা তৈরি করে গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের উপর, কারণ আজকে যদি আমি কোনো গভর্নমেন্ট বলে রাখে যে তোমাকে আমি এই পদে নিয়ে নেব, পরে তুমি যখন রিটায়ার করবে এখন তুমি আমার হয়ে কাজ করো, তাহলে কিন্তু সেই রকম একটি কোশ্চেন মার্ক এই পোস্টের মধ্যে তৈরি হতে পারে। তো এই যে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে বললাম একই সাথে লাইনে, এগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং ইলেকশন কমিশন লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন এখানে কন্ডাক্ট করে থাকে। প্রত্যেকটি জিনিস এরকম ভাবে তোমাদের মাথায় রাখাটা দরকার। সেন্ট্রি প্রেইজেস রাজস্থানস অ্যাচিভমেন্ট ইন রেশন কার্ড স্কিম পিডিএস বেনিফিটে। রাজস্থান এখানে অনেকটা প্রগ্রেস করেছে। সো পিডিএস মানে আমরা জানি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। সো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম 1992 পর্যন্ত জেনারেল এনলাইটমেন্ট স্কিম ছিল এখানে ফর অল কনজিউমার উইদাউট এনি স্পেসিফিক টার্গেট। এবার এখানে এই আরপিডিএস সিস্টেমটা এটি লঞ্চ করা হয় 1992-তে, এবং এখানে 1775 এর ডিফারেন্ট যে ব্লকেজগুলো ছিল সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। তো আরপিডিএস সিস্টেমটা 1992, তার মানে পিডিএস সিস্টেমটা কত সাল আমি তোমাদের বহুবার পড়িয়েছি, পিডিএস সিস্টেমটাকে বলার চেষ্টা করো। তো আরপিডিএস মানে রিভ্যাম্প, একটা নতুন রকম ভাবে একটা প্রচেষ্টা, এবং এখানে পিডিএস সিস্টেমের স্ট্রেন্থিং, স্ট্রিমলাইন, ইমপ্রুভ করার জন্য এই প্রচেষ্টা আমরা দেখতে পাই, যেখানে ডিফারেন্ট স্পেশাল জোনগুলোকে নিয়ে কাজ করা হয়, যেমন ড্রট প্রোন এরিয়া, ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ডেজিগনেটেড হিল এরিয়া। এখানে টার্গেট বেসিসে যে কাজটা করার কথা হচ্ছিল
পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে হয়তো সেইভাবে হচ্ছিল না, যার জন্য এই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটিকে আবার রিভ্যাম্প করার প্রয়োজনীয়তা আমরা দেখতে পারি। এখানে 20 কেজি গ্রেইন পার কার্ড এখানে এন্টাইটেল করা হয়, মানে একজন ব্যক্তি যার কাছে কার্ড আছে তাকে 20 কেজি দেওয়া হবে, রিভ্যাম্পে বলা হয়। এরপরেই 1997 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করে টিপিডিএস সিস্টেম, টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। শুধুমাত্র ফোকাস থাকবে এখানে পোর ফ্যামিলিদের উপর। তো এই টার্গেট পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে এখানে আমরা ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট করে থাকি, যারা গরিব আছেন তারা যাতে তাদের জায়গা থেকে কার্ডের থ্রু দিয়ে তারা যাতে ফেয়ার প্রাইস সব লেভেলে কমিউনিকেট করে এগোতে পারে। এবং করোনাতে আমরা দেখেছি এই টিপিডিএস সিস্টেমটা প্রচন্ড পরিমাণে একটা সাকসেস এসেছে, এবং তার মধ্যে রাজস্থানের সাকসেস কিন্তু অন্যতম, এটি এখানে জানানো হচ্ছে। নেক্সট এখানে ক্যাগ পিক্স হোলস ইন ওড়িশা ড্রাগ ডিস্ট্রিবিউশন স্কিম। সো ওড়িশাতে একটি ড্রাগ ডিস্ট্রিবিউশন স্কিম এসেছে, সেখানে এখানে কি করেছে ক্যাগ, এখানে বলছে হোল খুঁজে বার করেছে, মানে গলতি খুঁজে বার করেছে। তো ক্যাগ হচ্ছে গিয়ে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো এখানে আমরা যদি দেখি ক্যাগকে নিয়ে, ক্যাগের আগে একটা অন্য কথা আমরা বলবো। সো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তারা অডিট করে অ্যাকাউন্ট এনডিআরএফ এর। এই পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই এনডিআরএফ কে, এনডিআরএফ হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড। তো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করেছে কন্ট্রিবিউশন, যে কোনো একজন পার্সন বা ইনস্টিটিউশন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডে টাকা জমা দিতে পারতো এই করোনাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে 2005। এবার তোমরা জেনে থাকবে লাস্ট ইয়ার এটা নিয়ে অনেক আগুন জ্বলেছে বিভিন্ন জায়গায়, যে এই এনডিআরএফ এর ফান্ডে কত টাকা এলো সেটা গভর্নমেন্ট কেন জানাবে না। সো ন্যাশনাল ক্যালামিটি কন্টিনজেন্সি ফান্ড, যেটা রিনেম করা হয়েছিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের থ্রু দিয়ে এটা করা হয়, এবং এটি ক্যাগের আন্ডারে আসে। সো এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড ক্যাগের আন্ডারে আসে, এবং এই ক্যাগ তিনিকে ইন্ডিয়ান অডিট এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট চিফ গার্জিয়ান আমরা বলতে পারি পাবলিক পার্সন, এবং তিনি অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট এবং অন্যান্য পাবলিক অথরিটি যারা কিনা এই ক্যাগের আওতায় পড়ে, তারা এখানে পার্লামেন্ট, তাদের ডেটা পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের কাছে পৌঁছে দেওয়া, মানুষদের এখানে পয়সা করি যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটার একটা হিসেব রাখা। আর্টিকেল 148 ব্রডলি ডিলস উইথ ক্যাগ অ্যাপয়েন্টমেন্ট, ওথ, কন্ডিশন অ্যান্ড সার্ভিস। রাজীব মেহরিশি ইনকামবেন্ট ক্যাগ অফ ইন্ডিয়া। তোমাদের কাছে আমার একটি ব্যাক ক্যালকুলেশন রইল যে রাজীব মেহরিশি জি এখনো ক্যাগ আছেন না এই ক্যাগ পরিবর্তিত হয়েছে, কারণ আমাদের জন্য পরীক্ষাতে প্রশ্ন হয়ে যায় যে ক্যাগ আগে কে ছিল, এখন কে আছে, পরে কে হবে, এরকম টাইপের একটা ব্যাপার। যেমন কিনা এনভি রমানা হতে চলেছেন, কে হলেন, ববদেজির আগে কে ছিলেন, রঞ্জন গগৈ, এরকম একটা ব্যাপার। তো রাজীব মেহরিশি এখনো কি ক্যাগ আছেন, নাকি এখন যিনি ক্যাগ আছেন তার আগে ছিলেন, নিজেকে প্রশ্ন করে উত্তরটি দাও। ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান ইকোনমির রেসপেক্টে আমরা রোজ আলোচনা করছি, এভরিডে 8 AM ফ্রেশ ওয়ান লাইনার আলোচনা করছি। অলরেডি 100টা আলোচনা কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা এই উইকে আবার 200টা করে ফেলবো। তাই ওয়ান লাইনারের মাধ্যমে প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। WBCS প্রিলিমিনারি 2021কে টার্গেট করে আমাদের আজকের ফার্স্ট যে ডেটাটি সেটি হচ্ছে ইন্ডিয়া রাশিয়া সেপ্টেম্বর মাসের 3 তারিখে। এখানে আচ্ছা এটা আমরা করেছিলাম আরেকবার দেখেই নি। AK-203 অ্যাসল্ট রাইফেল ফ্যাক্টরি এস্টাবলিশ করবে, AK-203। আচ্ছা নেক্সট হচ্ছে অন্ধ্রপ্রদেশ গোয়িং টু বিকেম দি ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ 3 ক্যাপিটালস। অন্ধ্রপ্রদেশের 3টে ক্যাপিটাল এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরাবতীতে অন্ধ্রপ্রদেশের লেজিসলেটিভ ক্যাপিটাল থাকবে, এবং কুর্নুলে জুডিশিয়াল ক্যাপিটাল থাকবে, বিশাখাপট্টনমে স্টেটের এক্সিকিউটিভ ক্যাপিটাল থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান স্টেট উইল হ্যাভ 3 অফিসিয়াল ক্যাপিটাল। তো অন্ধ্রপ্রদেশের লেজিসলেটিভ ক্যাপিটাল, কুর্নুলে জুডিশিয়াল ক্যাপিটাল, বিশাখাপট্টনমে স্টেটের এক্সিকিউটিভ ক্যাপিটাল এখানে থাকবে, আমরা দেখতে পারলাম। খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মাথায় কি করে রাখতে পারি, দেখো EVM মেশিন আমরা জানি তো, তো এক্সিকিউটিভ হচ্ছে বিশাখাপট্টনম, ইভি, ঠিক আছে, ইভি, ওকে। আচ্ছা নেক্সট এখানে আমরা কুর্নুল এন্ড জুডিশিয়াল, তো IJK, JK
ওকে, জেকে জেকে গুঁড়ো মশলা পর পরও। আর এখানে আমরাবতী, এখানে অন্ধ্রপ্রদেশের যেটা, এটা হচ্ছে লেজিসলেটিভ। একটা যদি এক্সিকিউটিভ হয়, একটা যদি জুডিশিয়ারি হয়, আরেকটা তো লেজিসলেটিভই হবে, খুবই স্বাভাবিক। ওকে, নেক্সট, BRICS is acronym coined to associate 5 major emerging economies: Brazil, Russia, India, China, South Africa. Brazil, Russia, India, China, South Africa, BRICS. সো 2009 থেকে ব্রিক্স এখানে ফাংশন করছে, অ্যানুয়ালি তারা কমিউনিকেট করছে। দেখবে 2006-এ ফাউন্ডেশন একবার লেখা থাকতে পারে, কিন্তু এদের প্রথম মিটিং স্টার্ট হয় 2009 থেকে। 6th এডিশন ব্রিক্সের এনভায়রনমেন্ট মিনিস্টার মিটিং, এটি জুলাই মাসের 2020-তে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হয়েছিল, তাই ব্রিক্স ডেটাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। ইউনিয়ন মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত এবং স্মৃতি ইরানিজি লঞ্চ করেছিলেন স্বচ্ছ ভারত ক্রান্তি। স্বচ্ছ ভারত ক্রান্তি এটি একটি বই, এনারা দুজন লঞ্চ করেছেন। পাকিস্তান ওপেন করেছিল 1000 বছরের ওল্ড একটি হিন্দু টেম্পল, যেটা সিল ছিল পার্টিশনের 72 বছর, পার্টিশনের 72 বছর পর্যন্ত 2019-এ আমরা এখানে দেখতে পাই। তো এই মন্দিরটির কি নাম, এটা আমাদের কাছে একটি প্রশ্ন হয়ে থাকতে পারে। দেখো তো বলতে পারো কিনা, কারণ পরীক্ষায় আসতে পারে 2019-এর ঘটনা। এবং লাস্ট এখানে 30শে জুলাই ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং পারসন, এটি হচ্ছে ডে। 2019-এর থিম ছিল হিউম্যান ট্রাফিকিং, কল ইওর গভর্নমেন্ট, এক মিনিট, গভর্নমেন্ট টু অ্যাকশন, গভর্নমেন্ট টু অ্যাকশন, স্পেস পড়েনি, ভেরি সরি। হিউম্যান ট্রাফিকিং, কল ইওর গভর্নমেন্ট টু অ্যাকশন। আর 2020 থিম ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসন, committed to the cause, working on the front line to end human trafficking. তো পরপর দুটো ইয়ার আমাদের একটু জেনে রাখাটা ভালো, এবং এই দিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি দিন। তো 30শে জুলাই ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসন, 2019-এ হিউম্যান ট্রাফিকিং, কল ইওর গভর্নমেন্ট টু অ্যাকশন। আর 2020 থিম ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পারসন ইন কমিটেড টু দি কজ, ওয়ার্কিং অন দি ফ্রন্ট লাইন টু এন্ড হিউম্যান ট্রাফিকিং। এভাবেই কানেক্টেড থাকো, তোমাদের সাথে স্পেশাল ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে ইচ অ্যান্ড এভরিডে। চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। সকালবেলা 8টার সময় তোমাদের সাথে ক্লাস থাকে এবং 10:30টার সময় ক্লাস থাকে। ফ্রি ক্লাসে তোমরা জয়েন থাকতে পারো। প্লাসে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপকে বেস করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়াচ্ছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের এই অত্যন্ত সুন্দর সেশনসগুলো দেখার জন্য প্লাস সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো। এখানে আমরা ম্যাপ আলোচনা করছিলাম, প্র্যাকটিস করো, রেগুলারিটি মেনটেন করো। এখানে ইট হ্যাজ ডিসাইডেড টু ডিক্লেয়ার ওয়েডনেসডে 14 এপ্রিল 2021 পাবলিক হলিডে ডক্টর BR আম্বেদকরের বার্থডের জন্য। ওকে, বোর্ড অফ ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, রিজার্ভ ব্যাংকের যে গভর্নর ছিলেন ফরমার উর্জিত প্যাটেলকে অ্যাডিশনাল ডিরেক্টর বানিয়েছেন। একটি নতুন বই মনোহর পারিকার ব্রিলিয়ান্ট মাইন্ড সিম্পল লাইফ, এটি নিতিন গোখলেজির দ্বারা লেখা। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে মল্লিকা শ্রীনিবাসনকে চেয়ারম্যান অফ দি পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের। ওড়িশা ডে, তাকে উৎকল দিবস বলা হয়ে থাকে। তারা এপ্রিল মাসের 1 তারিখ এখানে তাদের স্টেটের ফরমেশন দিন সেলিব্রেট করেন 1936। ইন্ডিয়া 28 প্লেস পিছনে চলে গেছে, 140 র্যাঙ্ক হয়ে গেছে ইন্ডিয়ার জেন্ডার গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে। রজনীকান্তজি 51তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে অর্গানাইজ করা হয় 2 এপ্রিল। সেভারাল ইন্ডিয়ান প্রোডাক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে বিভিন্ন এনজয় দ্য বেনিফিট অফ গ্রেটার মার্কেট অ্যাক্সেস অ্যাট কনসেশনাল ডিউটি ইন মরিশাস as a free trade agreement signed between two country, এবং এটা এপ্রিলের 1 তারিখ থেকে দেখা যাবে। তো ইন্ডিয়া থেকে প্রোডাক্ট মরিশাসে যাবে, তাও আবার এখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে। অন্ধ্রপ্রদেশ গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন, উনি এখানে কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। এভাবেই কানেক্টেড থাকো, ক্লাসেসগুলো মডার্ন হিস্ট্রির কানেক্টেড থেকে তোমরা চাইলে দেখতে পারো। আমাদের আজকের প্রথম প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ফার্স্ট র্যাঙ্কে করেছে, আমরা কিন্তু ফিনল্যান্ড বলে থাকতে পারি, এখানে উত্তর হবে আমাদের আইসল্যান্ড। ফেসবুক এবং গুগল তারা নিউ কেবল আন্ডার দি সি তৈরি করছে, এর নামটা একটু বলে রাখি, ইকো। এবং আজকের লাস্ট কোশ্চেন, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টে সাউথ এশিয়াতে বেস্ট পারফর্মার কে? আনসার ইজ বাংলাদেশ।
এভাবেই আমাদের সাথে যুক্ত থেকে সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে লেট না করে সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। তোমাদের এখানে ইএমআই মেথডের মাধ্যমেও তোমরা সাবস্ক্রিপশন নিতে পারবে। আমার পড়ানো ভালো লাগলে একটি হ্যাড ডেডিকেট করতে পারো। ক্লাসটিকে একটি পজিটিভ লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। কাল আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।